মিডিয়া আপনাদের গেলাচ্ছে যে খামেনেই শেষ, ইরানের টপ লিডারশিপ খতম, ফার্স্ট লাইন অফ ডিফেন্স পুরো ধুয়ে মুছে সাফ। আমেরিকারও ক্যালকুলেশন ছিল ঠিক এটাই, আমরা বোম ফেলবো, হেডকোয়ার্টার উড়বে আর ইরান সারেন্ডার করবে। কিন্তু রিয়ালিটি কি? আজকের দিনে দাঁড়িয়ে পেন্টাগনের রাতের ঘুম উড়ে গেছে, কারণ আমেরিকা নিজেই জানে না যে ওরা ইরানের ওপর যে হামলাটা করেছে সেটা বুমেরাং হয়ে ঠিক কোন দিকে যাচ্ছে। লিডারশিপ শেষ হয়ে যাওয়ার পরেও একটা দেশ এক নাগাড়ে ব্যালিস্টিক মিসাইল, ক্রুজ মিসাইল আর কামিকাজে ড্রোনের বৃষ্টি করে চলেছে। কোথা থেকে আসছে এত অস্ত্র? কিভাবে হচ্ছে এই স্ট্রাইক? আজকের এই ভিডিওতে আমরা এমন কিছু ডিকোড করতে চলেছি যেটা মেইন স্ট্রিম মিডিয়া কখনোই আপনাকে বলবে না। একবার ভাবুন যে আমেরিকা আর ইসরায়েল এতদিন হাকডাক করছিল, তাদের থিঙ্ক ট্যাঙ্করা হঠাৎ এমার্জেন্সি মিটিং ডাকছে কেন? কেন গ্লোবাল সাপ্লাই চেইন আর স্টক মার্কেটে একটা প্যানিক তৈরি হয়েছে? কারণ ইরান যখন পাল্টা জবাব দিচ্ছে তখন তারা শুধু ইসরায়েলকে টার্গেট করছে না, তারা একসাথে 10-12টা দেশের ওপর হামলা করছে। আমেরিকান মিলিটারি বেস, যেগুলোকে আমেরিকার নিজস্ব টেরিটরি ধরা হয়, অন্য দেশের ইনফ্রাস্ট্রাকচার আর রেড সিতে চলা কার্গো জাহাজ সব একসাথে লপেটে চলে আসছে। ডজন খানেক দেশের ওপর একযোগে বোমাবর্ষণ চলছে। আর সবচেয়ে আশ্চর্যের ব্যাপার কি জানেন? ইরানের নিজস্ব আকাশসীমা বা এয়ার স্পেস কিন্তু পুরোপুরি ইসরায়েল আর আমেরিকার কন্ট্রোলে। ওদের ফাইটার জেট যখন খুশি ইরানে ঢুকছে, বোম মারছে, বেরিয়ে যাচ্ছে। কিন্তু তারপরেও ইরান অন্য কোনো দেশে না ঢুকে ঠিক নিজের দেশের মাটি থেকেই নিখুঁত নিশানায় এই কাউন্টার অ্যাটাকগুলো করে যাচ্ছে। কিভাবে সম্ভব এটা? এবার একটু খবরের ভেতরের খবরে যাওয়া যাক। জিওপলিটিক্সের একটা বেসিক নিয়ম আছে, নেসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন, প্রয়োজনই আবিষ্কারের জননী। ইউক্রেনকে দেখুন, রাশিয়ার মতো একটা মিলিটারি সুপার পাওয়ারের সামনে 4 বছর ধরে টিকে আছে। দেশ তছনছ হয়ে গেছে, কিন্তু নিত্য নতুন স্ট্র্যাটেজি বের করে ওরা লড়াইয়ের ময়দানে দাঁড়িয়ে আছে। ইরানও ঠিক এই ফর্মুলাটাই অ্যাপ্লাই করেছে। চারপাশের প্রায় সব প্রতিবেশী দেশ ওদের রক্তের তৃষ্ণার্ত। ইউএই, সৌদি আরব, বাহরিন থেকে শুরু করে জর্ডান সবাই বলছে, ব্যাটা তোর অনেক হয়েছে, এবার তোকে ছাড়ব না। আর ওপর থেকে আমেরিকা আর ইসরায়েল তো আছেই। এই অবস্থায় কেউ কাউকে হেল্প করে না। না চীন ওদের হয়ে লড়তে আসবে, না রাশিয়া নিজের সেনা পাঠাবে। হ্যাঁ, ইন্টেলিজেন্স বা টেকনোলজি হয়তো দিচ্ছে, কিন্তু ট্রিগারটা তো ইরানকেই টানতে হচ্ছে। ইরান জানতো এয়ারফোর্সের দিক থেকে ওরা ইসরায়েল বা আমেরিকার সামনে টিকতে পারবে না, তাই ওরা মাটির তলায় আস্ত আন্ডারগ্রাউন্ড শহর বানিয়ে ফেলেছে। হাজার হাজার সস্তার কিন্তু প্রাণঘাতী কামিকাজে ড্রোন, ব্যালিস্টিক মিসাইল আর এক্সটেন্ডেড রেঞ্জ ক্রুজ মিসাইল লোকাল ফ্যাক্টরিতে তৈরি করে মজুত করেছে। লিডারশিপ মারা গেলেও সিস্টেম এমনভাবে অটো পাইলটে সেট করা আছে যে বোতাম টিপলেই সোয়ার্ম ড্রোন উড়ে গিয়ে শত্রুর বেস উড়িয়ে দিচ্ছে। সবাই ভাবছিল ইসরায়েল আর আমেরিকা জিতে যাবে, কিন্তু খেলাটা অন্যভাবে ঘুরে গেছে। ইরানের এই ডিফেন্স স্ট্র্যাটেজিটাকে জিওপলিটিক্সের ভাষায় বলা যায় এই শতকের অন্যতম সেরা মাস্টার স্ট্রোক। ওরা শত্রুকে এমন একটা সাইকোলজিক্যাল আর স্ট্র্যাটেজিক ফাঁদে ফেলেছে যেখান থেকে বেরোনোর কোনো সহজ রাস্তা নেই। আর ঠিক এখানে চলে আসে ভারতের কথা। আমাদের অপারেশন সিন্দুর বা বালাকোট স্ট্রাইকের কথা মনে আছে তো? আমরা পাকিস্তানের টেরিটরিতে ঢুকিনি, ওরাও ঢুকেনি। দুজনেই স্ট্যান্ড অফ ডিস্টেন্স থেকে নিজেদের জমি আর এয়ারস্পেস ব্যবহার করে ছক্কা হাঁকিয়েছিলাম। লাহোরের কাছে মুরিদেকে হোক বা খাইবার পাখতুনখোয়া, আমাদের কাছে সেই ক্যাপাবিলিটি ছিল বলে আমরা দূর থেকেই টার্গেট ফিনিশ করতে পেরেছিলাম। কিন্তু প্রবলেম হলো ভারতের পশ্চার বা অ্যাটিটিউড সবসময় বড্ড রিঅ্যাক্টিভ। কিছু ঘটার পর আমরা রিঅ্যাক্ট করি। এই যে KAL প্রজেক্ট বা শেষনাগ ড্রোনের কথা শুনছেন, যেটা 30-40 কেজি ওয়ারহেড নিয়ে 1500 কিলোমিটার উড়ে গিয়ে 5 ঘন্টা আকাশে থাকতে পারে, এগুলোকে ফাস্ট ট্র্যাক করা হলো কবে? যখন মিডল ইস্টে আগুন লাগলো। ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী কিছুদিন আগেই একটা দুর্ধর্ষ স্টেটমেন্ট দিয়েছেন। উনি সোজা কথায় বলেছেন, ভারতের নিজস্ব ডেডিকেটেড রকেট ফোর্স চাই। ভাই সাব, আমাদের তো বাজেটের অভাব নেই, টাকার অভাব নেই, তাহলে এই অ্যাপ্রুভাল পেতে এত দেরি কেন? আগামী কয়েকদিন বা কয়েক সপ্তাহের মধ্যে আমরা হয়তো জিওপলিটিক্সে এমন কিছু শিফট দেখতে চলেছি যা গত কয়েক দশকে পৃথিবী দেখেনি। এই যুদ্ধটা শুধু ইরান আর ইসরায়েলের মধ্যে আটকে নেই, এটা পুরো মিডল ইস্টের ইকোসিস্টেমটাকে তাসের ঘরের মতো ভেঙে দেবে। যুদ্ধের ভবিষ্যৎ পাল্টে গেছে। আগামী দিনে ফাইটার জেট নিয়ে ডগ ফাইট হবে না, যুদ্ধ হবে রিমোট কন্ট্রোলে। যার কাছে যত বেশি ন্যানো ড্রোন, মেগা ড্রোন আর স্ট্যান্ড অফ মিসাইল থাকবে, গেম তার পকেটে।
চীন অলরেডি তাদের রকেট ফোর্সকে মারাত্মক লেভেলে আপডেট করে নিয়েছে। আমাদেরও এমার্জেন্সি ফুটিংয়ে এই ক্যাপাসিটি বিল্ড আপ করতে হবে। বোতাম টিপলে 2000 থেকে 4000 কিলোমিটার ভেতরের টার্গেট যাতে নিখুঁতভাবে হিট করা যায়, সেই ক্যাপাবিলিটি শুধু নেভির কাছে থাকলে হবে না, আর্মি আর এয়ারফোর্সকেও এই ডকট্রিন বা যুদ্ধনীতির অংশ করতে হবে। কারণ ইরান আমাদের শিখিয়ে গেল, আপনার ক্যাপাসিটি আর কনভিকশন থাকলে পুরো পাড়াকে একা হাতে আটকে রাখা যায়, সুপার পাওয়ারের ইগোতেও ঘা দেওয়া যায়। এবার বলটা আপনাদের কোর্টে। ভারতের এই প্রোঅ্যাক্টিভ রকেট ফোর্স আর ড্রোন ইকোসিস্টেম নিয়ে আপনাদের কি মনে হয়? ভারতকে আরও অ্যাগ্রেসিভ হওয়া উচিত? আপনাদের লজিক্যাল আর মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানান। আর যারা মেন স্ট্রিম মিডিয়ার চিৎকার চেঁচামেচি বাদ দিয়ে সত্যিকারের জিওপলিটিক্যাল অ্যানালিসিস বুঝতে চায়, তাদের সাথে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন, কারণ ইতিহাস আমাদের চোখের সামনেই বদলাচ্ছে, আর পর্দার পেছনের আসল খবর নিয়ে আমরা এভাবেই ফিরে আসব। চোখ কান খোলা রাখুন, সুরক্ষিত থাকুন। জয় হিন্দ।